খসড়া ভোটার তালিকা প্রকাশ, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু। হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, অভিযোগ বিএনপির। জামিন মেলেনি চিন্ময় দাসের, শুনানিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 দেশের সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। শতকরার হিসাবে যা প্রায় 1.5 ভাগ। এর মধ্যে পুরুষ ভোটার 6,30,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। মফিউর রহমানের রিপোর্ট। যে কোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18,00,000। সবশেষ করা তালিকা থেকে 18,33,552 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া তালিকায় প্রবাসী ভোটারদের হিসাব নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। নির্বাচন কমিশনার জানান, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। যে কোনোভাবেই হোক, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, বিদেশি নাগরিক কেউ প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে কথা বলেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। তিনি জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, চলবে 30 জুন পর্যন্ত। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। পরবর্তীতে করা যাবে না তা না, কিন্তু আমাদের চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করব সেটার জন্য এটি একটি বাধ্যবাধকতা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 43 পণ্য ও সেবায় যে কর আরোপ হচ্ছে তাতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্যে কর বাড়েনি, তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ওপর প্রভাব পড়বে না। 3 তারকা এবং তার উপরের হোটেলগুলোতে বাড়ছে কর। অর্থ উপদেষ্টা বলেন, নতুন বছরে দুর্বল ব্যাংকগুলোকেও চাঙ্গা করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে বলে জানান অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে 0 করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অর্থাৎ সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি করে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ।
যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়। আর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই ছিল আওয়ামী লীগের লক্ষ্য। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে নাই। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। ভাঙচুর আর আগুনে ক্ষতিগ্রস্ত রাজশাহীর নগর ভবন সংস্কারের দরপত্র আহ্বান ছাড়াই হয়েছে কাজ। এতে অর্ধ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে। খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে মিলেছে বড় ধরনের অনিয়মের সত্যতা। হাসান আল মবিরের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট। 5 আগস্টের অগ্নিকাণ্ড ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাজশাহী নগর ভবন সংস্কারের দরপত্র আহ্বান ছাড়াই চলে কাজ। অনিয়ম খতিয়ে দেখতে নগর ভবনে হানা দেয় দুর্নীতি দমন কমিশন। এ সময় কয়েকটি দপ্তরের কাজ পর্যালোচনা করেন তারা। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে বড় ধরনের আর্থিক অনিয়ম। দুদক বলছে, তথ্য দিতে সহযোগিতা করছে না সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। স্বামী স্ত্রী দুইটা দরদাতা প্রতিষ্ঠান কাছাকাছি দর দাখিল করেছেন। অলরেডি কাজের হাফ ডান। সিটি কর্পোরেশন থেকে মাত্র 3টা ফাইল সরবরাহ করা হয়েছে, বাকি 7টা ফাইল এখনো আমাদেরকে সরবরাহ করতে পারেনি। তবে নিয়ম মেনেই ঠিকাদারদের কাজ দেয়া হয়েছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গাইডলাইন মেনে করছি। আমরা 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন সংগ্রহ করেছি। 3টি কোটেশন সংগ্রহ করে ইভ্যালুয়েশন হয়েছে, যথাযথভাবে ইভ্যালুয়েশন সম্পন্ন হয়েছে। মিটিং মাইনর্সে বহিঃসদস্য থাকে, এই বহিঃসদস্যের আমরা স্বাক্ষর সংগ্রহ করে এইগুলো আমরা সরবরাহ করে দিব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে নিজস্ব তহবিল সংস্কার কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুপ্রিম কোর্টের 11 আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিলেও চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন হয়নি তার। রাষ্ট্রপক্ষ জানায়, আদালতে তার মামলাটি তদন্তনাধীন। তাছাড়া চিন্ময়ের উস্কানিমূলক বক্তব্যের কারণেই আদালত চত্বরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যের ডেস্ক রিপোর্ট। সকাল 10:15টায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে আসেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর দল। বেলা 11:30টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসামি পক্ষে প্রায় 20-22 মিনিট তারা বক্তব্য দিয়েছেন, তাদের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল হক মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান চিন্ময় দাসের আইনজীবী। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। তবে শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বর ছিল নিরাপত্তার চাদরে মোড়া। সে সময় চিন্ময়ের ফাঁসির দাবিতে আইনজীবীরা স্লোগান দেন। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। 26 নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে তারা। এতে প্রশাসন ভবনে ঢুকতে পারেনি কর্মকর্তা কর্মচারীরা। গত 2 মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে
মানববন্ধন থেকে শুরু করে অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। পরে গত বুধবার ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতেও রাজি নয় শিক্ষার্থীরা। তাদের দাবি কোনো কোটা রাখা যাবে না। রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন আঞ্চলিক দল ইউপিডিএফ-এর এক সন্ত্রাসী। ভোরে উপজেলার কাট্টালি কিচিংছড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতের নাম মৃা আং মারমা। সে আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী। ভোরে পাহাড়ে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীর গুলিতে মারা যান মৃা আং মারমা। অভিযানে লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম। আহত হয়েছেন তার স্ত্রী সহ 4 জন। পুলিশ জানায় রাত 2:30টার দিকে ঢাকা থেকে প্রাইভেট কারে নিজ বাড়ির সামনে নামার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় হাসিবুলের স্ত্রীকেও হেনস্থা করে তারা। আহত হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় অন্তর ও রোমান নামে 2 জনকে আটক করেছে। গাজীপুরে বাসনে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ জিন্নাতুল ইসলাম খোকনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। দুপুরে বাসনে 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শহীদ পরিবার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5 আগস্ট বাসন থানার পাশে পুলিশের গুলিতে শহীদ হন জিন্নাতুল ইসলাম খোকন। টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে উদযাপিত হল ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সরকারি কলেজ মাঠে আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। বক্তারা বলেন, স্বৈরাচারে পতন হলেও এখনও গণতন্ত্র ফিরে আসেনি। দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল সভাপতিত্ব করেন। বাগেরহাট জেলা কারাগার থেকে 64 এবং পটুয়াখালী কারাগার থেকে 31 জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। দুপুরে তাদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কারা কর্তৃপক্ষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অপরাধে গত বছরের 18 অক্টোবর 48 জন এবং 22 নভেম্বর 16 জনকে বাগেরহাট থেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। এদিকে কুয়াকাটা থেকে গত বছরের 15 অক্টোবর 2টি ট্রলার সহ 31 ভারতীয় জেলে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আহরণ আইনে মামলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। হবিগঞ্জে বাহুবলে আকিজ গ্রুপের সাবস্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 3 শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের 3 জনের বাড়ি চাঁদপুরে। সম্পর্কে তারা একে অপরের আত্মীয়। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইব্রাহিম খান, মোহাম্মদ মিজান ও মাহফুজ। তাদের মধ্যে ইব্রাহিমের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়, অপর 2 জন চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, একমাত্র কর্মক্ষম ব্যক্তি মারা যাওয়ায় বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। এ অবস্থায় কোম্পানি এবং সরকারের কাছে সহায়তার দাবি জানিয়েছেন তারা। পৌষের মাঝামাঝিতে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজধানীতে কুয়াশা এবং উত্তরবঙ্গের শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জানুয়ারিতে 3 থেকে 8টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট।
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। হালকা মেঘ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের লোকজন। কুয়াশায় বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, কিন্তু পেটের বুকের লোকজন এখন বাইরে হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এদেরকে নিয়ে খুব কষ্ট, কাজকর্ম করা যাচ্ছে না, খুব কুয়াশা বৃষ্টির জন্য বৃষ্টিগত করতেছে। কুড়িগ্রামে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারে কনকনে শীত, তাপমাত্রা কমার আভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর। ঘন কুয়াশায় রাতে ও সকালে যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছে চালক ও যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চা শ্রমিকরা। শীতে জুবুথুবু অবস্থা দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুরের কালকিনি উপজেলায়। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা। এনায়েতপুর ও শাহজাদপুরের চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব। শীতে মনে হয় আমরা দোয়াই বানাতে পারতেছি না, আমাদের অবস্থা খুব খারাপ। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয়ে গাজীপুরে উদযাপন করা হয় দিবসটি। সকালে বর্ণাঢ্য র্যালি, মুক্ত আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে গাইবান্ধায় হয় কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা। আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে ঝিনাইদহে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। মেহেরপুরে হয় র্যালি ও নতুন প্রজন্মের মুক্ত আড্ডা। নাটোরে শোভাযাত্রা বের করা হয়। রাজবাড়ীতে আয়োজন করা হয় নতুন প্রজন্মের মুক্ত আড্ডা। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু। হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, অভিযোগ বিএনপির। জামিন মেলেনি চিন্ময় দাসের, শুনানিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবী। সক্রিয় সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।